দেখছেন আরো 12 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। স্কুল সার্ভিস কমিশনের সামনে আজও অবস্থানের বিক্ষোভ চাকরিহারারা। গতকাল 3 ঘন্টারও বেশি সময় ধরে বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন চাকরিহারাদের 13 জন প্রতিনিধি। যোগ্য আন্দোলনরত চাকরিহারাদের দাবিকে মান্যতা দিয়ে 1.5 সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করবে শিক্ষা দপ্তর। একই সঙ্গে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সঙ্গে আইনগত পরামর্শ নেওয়া চলছে, কিন্তু শীর্ষ আদালত থেকে যতক্ষণ পর্যন্ত চাকরি ফেরত পাবার বিষয়ে ইতিবাচক রায় না আসছে ততক্ষণ অবস্থান চলবে, এমনটাই জানিয়েছেন আন্দোলনরত চাকরিহারারা। গতকালই আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয় চাকরিহারাদের 13 জন প্রতিনিধি, তারা বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে একাধিক আশ্বাসও দেওয়া হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি যেমনটা জানিয়েছেন যে চাকরিহারাদের পাশে তিনি রয়েছেন এবং সুপ্রিম কোর্ট থেকে জয় না এলে অবস্থান অনশন চলবে বলে এমনটাই জানিয়েছেন চাকরিহারারা। এবং আজকেও তারা এই অবস্থানে বসে রয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আজকের ছবিটা ঠিক কি উঠে আসছে? চাকরিহারারা কি বলছেন? দেখো, যোগ্য চাকরিহারা তারা টি শার্ট পরে অনশন, এইখানে 3 জন অনশন করছেন এবং অন্যান্যরা অবস্থানে সামিল হয়েছেন স্কুল সার্ভিস কমিশনের যে অফিস, সেই অফিসের বাইরে ফুটপাথে। তারা দাবি জানাচ্ছেন যে তাদের যে দাবি রয়েছে, মূলত যে দুটি দাবি, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা এবং সেই সঙ্গে 2016 সালের পরীক্ষার ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ্যে আনা হোক, এই দুটি দাবিকেই কিন্তু মান্যতা দিয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকার। গতকাল প্রায় 3 ঘন্টারও বেশি সময় বিকাশ ভবনে যে বৈঠক হয়, সেই বৈঠকে এই যোগ্য চাকরিহারাদের 13 জন প্রতিনিধি, শিক্ষামন্ত্রী এবং সেই সঙ্গে সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এছাড়াও রাজ্যের প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা তারাও উপস্থিত ছিলেন, আইনজ্ঞরা উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে পরিষ্কারভাবে তাদের যে দাবি, সেই দাবিকে, তাদের এই দাবির সঙ্গে মৌলিকভাবে কিন্তু কোনো রকম ভাবে কোনো ফারাক নেই রাজ্য সরকারের মনোভাবে, এবং সেই দাবিকে মান্যতা দিয়েই আগামী 1.5 সপ্তাহের মধ্যে এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার আইনজ্ঞদের পরামর্শ নিয়ে। এবং সেই সঙ্গে অন্য যে দাবিটি রয়েছে, অর্থাৎ এই ওএমআর এর মিরর ইমেজ প্রকাশের দাবি, সেটিও কিন্তু প্রকাশ করা হবে। সিবিআই এর কাছ থেকে ইতিমধ্যেই যে তথ্য পেয়েছে, এসএসসির কাছে যে তালিকা রয়েছে, সেটিই কিন্তু প্রকাশ করা হবে বলে গতকাল শিক্ষা দপ্তরের তরফে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। কিন্তু তারপরেও কিন্তু তারা মনে করছে যে যতক্ষণ না পর্যন্ত শীর্ষ আদালত তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়ে কোনো রকম ইতিবাচক রায় দিচ্ছে, ততক্ষণ তারা তাদের এই অবস্থান এবং তাদের এই 3 জনের যে অনশন, সেই অনশন তারা প্রত্যাহার করবেন না। তারা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং তারা এই অবস্থান চালিয়ে যাবে। ফলে সকাল থেকেই আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের বাইরে রাস্তায় ফুটপাতে বসে তারা কিন্তু এই রোদের মধ্যেও তাদের এই অবস্থান চালিয়ে যাচ্ছেন। তাদের দাবিতে অনড় থেকে তারা মনে করছেন যে সদর্থক বা ইতিবাচক যতক্ষণ না পর্যন্ত কোনো রায় শীর্ষ আদালতের তরফে আসছে, ততক্ষণ তারা এখান থেকে সরে যাওয়ার বা অবস্থান প্রত্যাহার করার কোনো প্রশ্ন ওঠে না। তারা মনে করছেন যে শীর্ষ আদালতের রায়ে যখন তারা চাকরিচ্যুত হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশাসনিক তরফে বা সরকারের তরফে যে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, যে আইনগত পরামর্শ নেওয়া হচ্ছে, তার পাশাপাশি যে আশ্বাস মিলেছে, সেই আশ্বাস কিন্তু তাদের পক্ষে যথেষ্ট নয়। সেই আশ্বাসের পরেও শীর্ষ আদালত কি মনে করছে, সেটা কিন্তু তাদের কাছে প্রধান বিবেচ্য এই সময়, এবং সেটাকে মাথায় রেখেই তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবেন বলে তারা তাদের দাবিতে অনড় রয়েছে। ধন্যবাদ সত্যসুন্দর। এবং চাকরিহারারা আজকে কি কি দাবি তুলেছেন আপনাদের শোনাবো। গত 4 দিন ধরে যেখানে অবস্থান করছে, 3 দিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থানের সাথে অবস্থান চালাচ্ছে। কারণ আমাদের যোগ্যদের পৃথক সুস্পষ্ট নির্ভুল তালিকা এবং মিরর কপি যাতে অবিলম্বে প্রকাশ করে যোগ্যদের চাকরিটা বাঁচায় রায় বিরুদ্ধে। সেখানে আমরা অনশন করছি, না আছে এখানে কোনো বাথরুম, না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে মাথার উপরে ছাদ। এই রোদ ঝড় বৃষ্টি এর উপরে আমরা আছি। একটা বিছানার চাদর মাথার উপরে দেওয়া হয়েছিল, এই যে রোদ আপনারা দেখতে পাচ্ছেন। তা সেক্ষেত্রেও রাজ্য সরকারের পুলিশ এই চাদরটা পর্যন্ত টানাতে দিচ্ছে, মানে এত অস্বাভাবিক। আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন, প্রশ্ন করুন, তিনি যাতে এই মুহূর্তে মিররের যে কপি রয়েছে এসএসসি সার্ভারে, সেই মিরর ইমেজ এবং যোগ্যদের সুস্পষ্ট নির্ভুল তালিকা যেন প্রকাশ করে দেন।
এই যে প্রকাশ করব বলছে 21 তারিখে, তো এত দেরি কেন? ওটা তো আরও তাড়াতাড়ি প্রকাশ করা যেত। আর আমাদের কাছে খবর আছে, আমরা জেনেছি যে এসএসসির চেয়ারম্যান স্বীকার করে নিয়েছেন যে আমাদের কাছে আছে, ওএমআর সিট আছে এবং যোগ্য এবং অযোগ্য লিস্টও আমরা তৈরি করে রেখেছি। তাহলে এত দেরি কেন করছে দিতে? আমাদের বক্তব্য, যত তাড়াতাড়ি সম্ভব যোগ্য এবং অযোগ্য লিস্ট রেডি করে প্রকাশ্যে আনুন এবং রিভিউ পিটিশন দাখিল করুন সুপ্রিম কোর্টে। এবং ওই যে 22 লক্ষ বা 23 লক্ষ বলা হচ্ছে, সেই ওএমআরগুলো প্রকাশ্যে আনুন এবং সেইগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করুন এবং আমাদের চাকরি যাওয়ার হাত থেকে রক্ষা করুন। এটাই আমাদের বক্তব্য। কিভাবে আমরা বিশ্বাস করব? কারণ তিনি তো এখন পর্যন্ত কোনো একটা পক্ষকেই বাছলেন না। কে যোগ্য কে অযোগ্য, এই দুই পক্ষের মধ্যে একটা পক্ষ তো বাঁচতে হতো সরকারকে। কারণ সরকারের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, প্লাস আমাদের সাথে সাথে এই রাজ্যের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে গোটা ভারতবর্ষের জায়গায়, তো এই জায়গায় তো বোঝা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমাদের অভিভাবিকা কে। যেহেতু কমিশনের ওয়েবসাইটে অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল, বিগত হাইকোর্টেও জমা দিয়েছে এবং সুপ্রিম কোর্টেও সেই তালিকা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকেই জনসমক্ষে সেটা অযোগ্যের তালিকা প্রকাশিত এবং সেটা পুরো একদম অযোগ্যদের লিস্ট জানা আছে, শুধুমাত্র যোগ্যদের লিস্ট নেই। এবং সেই যোগ্যদের লিস্ট তখনই আমরা পাবো যখন এই মিরর ইমেজটা এই যতজন পরীক্ষার্থী জমা দিয়েছে তার প্রত্যেকেই জানতে পারবে, অর্থাৎ কতটা জল কতটা দুধ সব কিছু বেরিয়ে আসবে। অন্যদিকে দিল্লি বিমানবন্দরে বিশৃঙ্খলা, রানওয়ে মেরামতির জন্য গত মঙ্গলবার থেকে কাজ শুরু হয়েছে। একের পর এক বিমান পরিষেবায় দেরি, যাত্রীদের একাংশের বিক্ষোভ টার্মিনাল 3 নম্বরে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেখানে যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। রানওয়ে মেরামতির জন্য গত মঙ্গলবার থেকে কাজ শুরু হয়েছে সেখানে, তবে একের পর এক বিমানে দেরি এবং যেই কারণেই এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যাত্রীদের একাংশের বিক্ষোভ টার্মিনাল 3 নম্বরে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, সেক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, দিল্লি আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে কার্যত বিশৃঙ্খলার ছবি স্পষ্ট হচ্ছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় ছবি প্রকাশ করেছেন এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে সমস্ত যাত্রীরা তারা যেটা জানাচ্ছেন যে বেশ কয়েকদিন ধরে দিল্লির যে 4টি রানওয়ে রয়েছে আন্তর্জাতিক, সেই রানওয়ের মধ্যে 3টি রানওয়ে কাজ করছে এবং একটি রানওয়ে মেরামতির জন্য গত মঙ্গলবার থেকে কাজ শুরু করা হয়েছে। এবং গত মঙ্গলবারের পর থেকে বেশ কয়েকদিন কেটে গেলেও বিমান পরিষেবা এখনো স্বাভাবিক হয়নি। যে সময় নির্ধারিত রয়েছে বিমানের ক্ষেত্রে সেই পরিষেবা অনেকটাই বিলম্বে চলছে এবং বহু ক্ষেত্রে, যেমন 3 নম্বর টার্মিনালের একাধিক গেট রয়েছে, 44, 1, 42A, এই সমস্ত গেটগুলির কাছে কোনো রকম বাতানুকূল যন্ত্র বা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা নেই। সব মিলিয়ে তীব্র গরম এবং তার মধ্যে একের পর এক বিমান দেরি রয়েছে, সেখানে যাত্রীদের একটা চাপ রয়েছে। সব মিলিয়ে একটা বিশৃঙ্খলাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিমানবন্দরের বিভিন্ন জায়গাতে। যদিও এয়ার ইন্ডিয়ার তরফ থেকে তাদের যে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে তারা যথেষ্ট সচেতন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এটা জানা যাচ্ছে যে পরিষেবা এখন অনেকটাই স্বাভাবিকের পথে। যেহেতু বিমানগুলি একের পর এক দেরিতে ছাড়ছে, সেক্ষেত্রে যে সমস্ত যাত্রী রয়েছেন যাদের বোর্ডিং পাস হয়ে গিয়েছে তারা টার্মিনালের ভিতরে ভিড় করেছেন। সেই কারণেই এত সংখ্যক মানুষের উপস্থিতি সেখানে লক্ষ্য করা গেছে এবং এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ার ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে কিছু সময়ের মধ্যে পরিস্থিতি আবারও স্বাভাবিক করে দেওয়া হবে। কিন্তু সব থেকে যেটা বড় বিষয় যে এই ব্যস্ততম যে বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে এরকম বিশৃঙ্খলার ছবি যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর বলেই মনে করছেন অনেকে। ধন্যবাদ অরিত্র। আটকে থাকা বিল রাষ্ট্রপতিকেও 3 মাসের অনুমোদন দিতে হবে, অন্যথা হলে রাজ্য রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে যেতে পারে। মাইল ফলক রায় নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। রায়ের প্রতিলিপি সব রাজ্যপাল এবং হাইকোর্টকে পাঠানোর সুপ্রিম নির্দেশ, অন্যথা হলে রাজ্য রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে যেতে পারে, এমনটাই সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, আটকে থাকা বিল রাষ্ট্রপতিকেও 3 মাসের অনুমোদন দিতে হবে, অন্যথা হলে রাজ্য রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে যেতে পারে। মাইল ফলক রায়ে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। রায়ের প্রতিলিপি সব রাজ্যপাল এবং হাইকোর্টকে পাঠানোর সুপ্রিম নির্দেশ।
অন্যথা হলে রাজ্য রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে যেতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এমনটাই জানানো হয়েছে। তবে আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে আটকে থাকা বিল রাষ্ট্রপতিকেও 3 মাসের অনুমোদন দিতে হবে, অন্যথা হলে রাজ্য রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে যেতে পারে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, দেখো, এটা অ্যাকচুয়ালি ছিল তামিলনাড়ু রাজ্য সরকার বনাম তামিলনাড়ু রাজ্যপালের মামলা। এটা দুদিন আগে যখন রায় হয় তখন রাজ্যপাল এক্ষেত্রে কতদিন বিল আটকে রাখতে পারেন বা এরকম বিলের ক্ষেত্রে কতদিনের মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হবে, এটা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশটা আমাদের সামনে আসে। কিন্তু এদিন সকালে সম্পূর্ণ রায়টা সুপ্রিম কোর্টের সাইটে এসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে শুধু রাজ্যপাল নয়, রাষ্ট্রপতির ক্ষেত্রেও কিন্তু কোনো এরকম বিল আটকে রাখা কতদিন যাবে এবং কতদিনের মধ্যে রাষ্ট্রপতিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সেই সংক্রান্ত কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু সেখানে কিন্তু আছে। এবং এর ফলে যেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কোনো কারণে যদি রাষ্ট্রপতিও যদি 3 মাসের মধ্যে রাজ্যের পাঠানো কোনো বিল সম্পর্কে সিদ্ধান্ত না নেন, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির বিরুদ্ধে কিন্তু আদালতে মামলা ঠুকতে পারবে। এবং এই যাবতীয় নির্দেশ কিন্তু দেশের প্রত্যেক রাজ্যপাল এবং হাইকোর্ট গুলোকেও কিন্তু সুপ্রিম কোর্ট পাঠানোর নির্দেশটা দিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ পল্লব দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। জাল সন্দেহে রাজ্যে নজরে আরো 2 ওষুধ। উত্তরপ্রদেশ থেকে কলকাতায় জাল ওষুধ নিয়ে আসে 2 হোলসেলার সংস্থা। পার্শ্ববর্তী রাজ্যে ওষুধ পাঠানোর অভিযোগ। উল্টোডাঙ্গার মুচিপাড়ায় 2 সংস্থার গোডাউনে তল্লাশি ড্রাগ কন্ট্রোলের। জাল ওষুধ বিক্রির প্রমাণ মেলায় গোডাউন সিল করে রাজ্য এবং ওই 2 সংস্থার লাইসেন্সও বাতিল করতে চলেছে রাজ্য। উত্তরপ্রদেশের যে সংস্থা ওষুধ তৈরি করে সেই সংস্থাকে তলব করা হয়েছে রাজ্যের তরফ থেকে। পার্শ্ববর্তী রাজ্যে ওষুধ পাঠানোর অভিযোগ এবং ইতিমধ্যেই সেই গোডাউনে তল্লাশি অভিযান। উল্টোডাঙ্গার মুচিপাড়ায় 2 সংস্থার গোডাউনে তল্লাশি ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। এবং উত্তরপ্রদেশের যে সংস্থা সেই ওষুধ সংস্থাকে ইতিমধ্যেই তলব করা হয়েছে রাজ্যের তরফ থেকে। জাল সন্দেহে আরো 2 সংস্থার গোডাউনে তল্লাশি অভিযান, ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে সেই তল্লাশি অভিযান। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, জাল সন্দেহে রাজ্যের নজরে আরো 2 ওষুধ। উত্তরপ্রদেশ থেকে কলকাতায় জাল ওষুধ নিয়ে আসে 2 হোলসেলার সংস্থা। পার্শ্ববর্তী রাজ্যে ওষুধ পাঠানোর অভিযোগ। উল্টোডাঙ্গার মুচিপাড়ায় 2 সংস্থার গোডাউনে তল্লাশি ড্রাগ কন্ট্রোলের। জাল ওষুধ বিক্রির প্রমাণ মেলায় গোডাউন সিল করে রাজ্য। ওই 2 সংস্থার লাইসেন্সও বাতিল করতে চলেছে রাজ্য। উত্তরপ্রদেশের যে সংস্থা ওষুধ তৈরি করে সেই সংস্থাকে তলব। হনুমান জয়ন্তী উপলক্ষে উত্তর হাওড়ায় শোভাযাত্রা। উপস্থিত তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। সন্ধ্যায় শোভাযাত্রায় অংশ নেবেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন পথ ধরে হরগঞ্জ বাজারের হনুমান মন্দিরে পৌঁছয় শোভাযাত্রায় হনুমানের বিশাল মূর্তি স্থাপন করা হয়। ভক্তদের হাতে পিতলের গদা ছাড়াও প্লাস্টিকের গদা, নাচ এবং গানের মাধ্যমে শোভাযাত্রায় সামিল বহু মানুষ।
চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বিকাশ ভবনে বৈঠক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন ব্রাত্য বসু। প্রায় 3 ঘন্টা ধরে বৈঠক চলে বিকাশ ভবনে। 1.5 সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারা শিক্ষকদের আইনি প্রতিরক্ষা ও সহযোগিতার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক যোগ্য চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান। বৈঠকে বেশ কিছু দাবি জানায় চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ সেটা পাবলিশ করবে। আন্দোলন স্থগিত থাকবে না, কারণ দেখুন এটা শুধুমাত্র একটা আলোচনা এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগাল আলোচনা করে কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান আন্দোলন লড়াই কিছু করবো না। আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো, যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি। চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের দাবিগুলির সঙ্গে মৌলিক কোনো ফারাক নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিনের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, তালিকা আপলোড করতে কোনো আপত্তি নেই যদি আইনি পরামর্শ ইতিবাচক পাওয়া যায়। 1.5 সপ্তাহের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব বলেও জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তালিকা আমাদের আছে এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসি জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান এসএসসির কোনো অসুবিধা নেই, শুধু এইভাবে তারা তাদের হাতে আছে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। আংশিকভাবে বৈঠকে কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, তবে এখনই আশ্বস্ত হওয়ার জায়গা নেই বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। এছাড়া এখনই অবস্থান প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন তারা। তাঁদের বক্তব্য, যতদিন না সুপ্রিম কোর্টে জয় পাচ্ছেন ততদিন অবস্থান চালিয়ে যাবেন। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। 26,000 চাকরি বাতিল ইস্যুতে সিপিএমকে বাংলা ছাড়া করার হুঙ্কার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। বাঁকুড়ার মাচানতলায় চাকরি বাতিলের প্রতিবাদে তৃণমূলের জনসমাবেশের মঞ্চ থেকে সিপিএমের শিক্ষকদের হুঁশিয়ারি দেন তিনি। একই ইস্যুতে প্রধান শিক্ষকদেরও কড়া বার্তা তৃণমূল সাংসদের। বাংলা ছাড়া হবে তৃণমূল, পাল্টা দাবি সিপিএমের। তারা দাঙ্গা বানাবার চেষ্টা করছে, শিক্ষকদেরকে ভুল বুঝিয়ে তারা বাংলায় অশান্তি এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কারণ পায়ের তলে তাদের মাটি নেই, পারবে না, রুখে দেবো আমরা। আজকে বাঁকুড়ার মিছিল প্রমাণ করেছে সিপিএম বিজেপি বাঁকুড়া জেলার স্থান নেই। এই 11 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে কাজকর্ম করে বেড়াচ্ছে, আরজি করের ঘটনার সর্বশেষ শিক্ষকদের যেভাবে চাকরি থেকে কাজ হারা হতে হলো, তাতে কে আসলে বাংলা ছাড়া হয় সেটাই আগামী দিনে দেখার। অরূপ চক্রবর্তীর জানা উচিত পশ্চিমবাংলার মানুষ অপেক্ষা করছে এখন তৃণমূলকে বাংলা ছাড়া করার জন্য। উনি সেই ব্যাপারে ধ্যান দিলে ওনাদের উপকার হবে। আধুনিক প্রযুক্তির জগতে যে কোনো জিনিস এখন দুমুখ তলোয়ার। একদিকে একটি আমাদের জীবনকে সহজ করে তোলে, অন্যদিকে নিঃশব্দে আমাদের গোপনীয়তা হরণ করে ফেলে। সাম্প্রতিক সময়ে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে বিশ্বজুড়ে যে তোলপাড় উঠেছে তা কেবল সাইবার সুরক্ষা নয়, গণতন্ত্র, মানবাধিকার এবং রাষ্ট্রের ক্ষমতার সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে। এ এক নতুন যুগের গল্প। ফোনে কল ঢোকার আগেই ঢুকে পড়ছে অদৃশ্য কেউ। হোয়াটসঅ্যাপে হ্যালো বলার আগেই কেউ সব শুনছে, পড়ছে, দেখতে পাচ্ছে আপনার প্রতিটি আলাপ, প্রতিটি নড়াচড়া। তার নাম পেগাসাস, একটি ইসরায়েলি স্পাইওয়্যার, যার কাজই হলো চুপি চুপি নজরদারি চালানো। তারা বলে আমরা শুধু সরকারকেই এই সফটওয়্যার দিই, কিন্তু প্রশ্ন হলো কারা সেই সরকার? তারা কার ফোনে নজর রাখছে আর কেন? সম্প্রতি মার্কিন আদালতে হোয়াটসঅ্যাপের মামলায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 2019 সালে এনএসও গ্রুপের তৈরি এই স্পাইওয়্যার
51টি দেশের 1223 জন ব্যক্তির মোবাইলে ঢুকে পড়েছিল, যার মধ্যে 100 জন ভারতীয়। সংখ্যার বিচারে মেক্সিকোর পরে ভারতের দ্বিতীয় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ। ভুক্তভোগীদের মধ্যে ছিলেন সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও সমাজকর্মীরা। এনএসও দাবি করেছে তারা শুধু সরকারি সংস্থাকে পেগাসাস বিক্রি করে, অর্থাৎ রাষ্ট্র নিজেই যদি নাগরিকদের উপরে নজর রাখে তাহলে প্রশ্ন ওঠে ব্যক্তিগত স্বাধীনতা কোথায়? ভারতে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর সুপ্রিম কোর্ট একটি প্রযুক্তি কমিটি গঠন করেছিল, যেটি সরকারকে সহযোগিতার অনুরোধ জানালেও পর্যাপ্ত সহযোগিতা মেলেনি। কমিটি 2022 সালে জানিয়েছিল যে পরীক্ষিত কিছু ডিভাইসে ম্যালওয়্যার পাওয়া গিয়েছে, কিন্তু পেগাসাস কিনা তা নিশ্চিত করা হয়নি। রিপোর্ট আজও গোপন। আন্তর্জাতিকভাবে এনএসওর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ এবং ডিসেম্বর 2024-এ আদালত তাদের দায়ী বলেও ঘোষণা করেছে। জানা গিয়েছে 2018 থেকে 2020 সালের মধ্যে এনএসও 1 বছরের লাইসেন্স বাবদ 57.3 কোটি টাকা চার্জ করেছিল নির্দিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছ থেকে। এই পুরো ঘটনার কেন্দ্রে আছে এক গভীর প্রশ্ন। একটি গণতান্ত্রিক দেশের সরকার যদি নিজের নাগরিকদের উপরে গোপনে নজরদারি চালায়, তবে সেই রাষ্ট্রের মৌলিক অধিকার কোথায় দাঁড়িয়ে? পেগাসাস কাণ্ড শুধুমাত্র একটি প্রযুক্তিগত বিতর্ক নয়, এটি নাগরিক অধিকার, নৈতিকতা এবং গণতন্ত্রের ভবিষ্যতের প্রশ্ন। তাই প্রয়োজন একটি পূর্ণ স্বচ্ছ তদন্ত। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সরকারকে বুঝতে হবে প্রযুক্তি যতই উন্নত হোক, নাগরিকের স্বাধীনতা তার চেয়েও বেশি মূল্যবান। কলকাতা টিভি। জুকারবার্গ কি বিশ্বাসঘাতক, তাও আবার নিজের দেশের বিরুদ্ধে? এরকমের সাংঘাতিক অভিযোগ উঠেছে মেটার মালিক মার্ক জুকারবার্গের বিরুদ্ধে। তুলেছে মেটারই এক প্রাক্তন উচ্চপদস্থ কর্মী। তার বক্তব্য, জুকারবার্গ মুখে দেশপ্রেমের কথা বলেন আর কাজের বেলা চীনের কথাই নাচেন। ভালো চান আমেরিকার, নয় চীনেরই। দেশপ্রেমের আবরণে মোড়া, অথচ ভিতরে চীনা স্বার্থ রক্ষার ছক। এ যেন মার্ক জাকারবার্গের মেটা সাম্রাজ্যের এক নতুন চেহারা। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মেটার প্রাক্তন গ্লোবাল পাবলিক পলিসি ডিরেক্টর সারা উইন উইলিয়ামস। 7 বছর ধরে প্রতিষ্ঠানটির উঁচু মহলে কাজ করার পর অবশেষে মার্কিন সেনেটের বিচার বিভাগীয় উপকমিটির শুনানিতে মুখ খুললেন তিনি। তার বক্তব্যে ধরা পড়েছে এক গভীর অসন্তোষ। মেটার শীর্ষ নেতৃত্ব জাতীয় নিরাপত্তাকে তোয়াক্কা না করে বরং নিজেরা ব্যস্ত থেকেছে ক্ষমতা, মুনাফা আর বিশ্ব দাপটের লড়াইয়ে। উইন উইলিয়ামসের দাবি, 2015 সাল থেকে মেটা ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে একাধিক গোপন বৈঠক হয়েছে, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার মতো স্পর্শকাতর প্রযুক্তি। তার কথায়, আমরা যখন চীনের সঙ্গে এআই অস্ত্র প্রতিযোগিতায় নামছি, তখন মেটা নেপথ্যে চীনের পক্ষেই খেলা খেলছে। এই অবস্থায় সবচেয়ে রসিক দৃশ্য জাকারবার্গের দেশপ্রেমিক অভিনয়। সারা কটাক্ষ করে বলেন, মার্ক জাকারবার্গ আমেরিকার পতাকা গায়ে জড়িয়ে নিজেকে এক মহান দেশপ্রেমিক হিসেবে তুলে ধরেছেন, অথচ তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে অনুরোধ করেছিলেন যেন তার সন্তানের নাম রাখেন। সেই তিনি ম্যান্ডারিন শিখে বেজিং এর মন জয়ের চেষ্টা করেছেন। উল্লেখযোগ্য অভিযোগগুলির মধ্যে অন্যতম চীনা সরকারের ইচ্ছায় মার্কিন মাটিতে থাকা চীনা ভিন্ন মত অবলম্বী ধনকুবের গুয়ো ওয়েনগুইয়ের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া। মেটা অবশ্য নিয়ম ভঙ্গের কথা বলে দায় ঝেড়ে ফেলে, কিন্তু সারার বক্তব্য, যা বেজিং এর অপছন্দ তাই মেটার গাইডলাইনে নিষিদ্ধ। এই যেন এক অলিখিত নিয়মে চালিত হচ্ছিল গোটা কোম্পানি। তার লেখা বই কেয়ারলেস পিপল প্রকাশের পরপরই তা উঠে এসেছে অ্যামাজনের বেস্ট সেলারে। যদিও মেটার পক্ষ থেকে বইটি নিয়ে স্পষ্ট অস্বস্তি প্রকাশ করা হয়েছে, তবে সারার বক্তব্যে একটা বিষয় তো স্পষ্ট, প্রযুক্তির আড়ালে জাতীয়তাবাদের মুখোশ পরে যখন কর্পোরেট শক্তি গোপনে রাজনৈতিক ও আন্তর্জাতিক স্বার্থে লেনদেন করে, তখন প্রশ্ন ওঠে এদের দেশভক্তি কতটা সত্যি আর কতটা ব্যবসা বুদ্ধি। সত্যি বলতে প্রযুক্তি সংস্থা হলে কি দেশের দায় এড়ানো যায়, নাকি দেশপ্রেম আজকাল কেবল এক স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং? কলকাতা টিভি। দিনের আলোয় শিক্ষার নামে লুট, ভালো শিক্ষা দেওয়ার নামে অভিভাবকের ঘাড়ে মোটা অঙ্কের টাকার চাপ। তুগলকি ছাড়া আর কি বা আখ্যা দেওয়া যায় এই ব্যবস্থাকে? পাটনা, লখনউয়ের একাধিক স্কুলে বই খাতার দাম কয়েক হাজার টাকা। বাধ্যতামূলক স্কুল থেকে বই কেনা, যা নিয়ে চিন্তিত অভিভাবকদের একাংশ, হুঁশ নেই প্রশাসনের। পাটনার স্কুলে তগলকি কারবার। একটি বেসরকারি স্কুলে কেজি ও তৃতীয় শ্রেণীর বই ও খাতার জন্য দিতে হচ্ছে 14,635 টাকা। স্কুল থেকেই বই খাতা নেওয়া বাধ্যতামূলক। শুধু পাটনা নয়, লখনউয়ের একটি বড় স্কুলেরও একই ছবি। সেখানেও অষ্টম শ্রেণীর বই ও খাতার জন্য নেওয়া হচ্ছে 9,590 টাকা। পঞ্চম শ্রেণীর বই ও খাতার জন্য সেই টাকার অঙ্ক আরও বেশি।
পঞ্চম শ্রেণীর জন্য ধার্য 6,000-এরও বেশি টাকা। এক কথায় শিক্ষা ব্যবস্থার নামে চলছে ব্যবসা লুট। ছেলেমেয়েদের ভালো স্কুলে পড়াশোনা করাতে গিয়ে কপালে হাত অভিভাবকদের। দিন দিন মধ্যবিত্তের হাতের বাইরে চলে যাচ্ছে বেসরকারি স্কুল। শিক্ষা ব্যবস্থায় এই লুট নিয়ে যদিও মুখে কুলুপ নেতা মন্ত্রীদের। এনডিএর সরকার বলেই কি এই লুটে ছাড়? কারো বলার সাহস নেই। যারা টাকার গদিতে শুয়ে থাকে তাদের কাছে এই টাকার অঙ্ক সামান্য হলেও যারা দিন আনে দিন খান তাদের কাছে বিরাট বোঝা। কিন্তু এই গরিব মধ্যবিত্তদের হয়ে বলার লোক কই? যারা জনগণের প্রতিনিধি তাদের ঘরেই ঢুকছে না তো এই লুঠের ভাগ। সেই জন্যই কি অবাধে চলছে শিক্ষার নামে ব্যবসা? শুধু পাটনা বা লখনৌ নয়, খুঁজ নিলে হয়তো ডাবল ইঞ্জিন সরকারের আরও রাজ্যে দেখা যাবে এই একই জুলুম। কলকাতা টিভি। আরও বারো এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।